বর্তমানে যিনি প্রাইম মিনিস্টার আছেন তার অনেক প্ল্যান নিয়ে বিভিন্ন কিছু নিয়ে অনেক আগে থেকেই যেহেতু তার সাথে একই টিমে কাজ করার অভিজ্ঞতাটা হয়েছে। তিনি আমাদের প্রিয় সাইদ আব্দুল্লাহ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। সবচাইতে গুরুত্বপূর্ণ ইস্যুটা নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করছি, এই যে গণভোট ব্যাপারটাকেই বাতিল করে দিল বিএনপি, যেটা বিএনপির জন্য খুবই দুঃখজনক। সেটা অনেক ক্ষেত্রে টেকনিক্যালি গণবিরোধীও হয়ে যেতে পারে। আমরা যেগুলো একটা পরিবর্তন চেয়েছিলাম, এক্স্যাক্টলি সেম মানুষটাই আপনাকে সবল দেওয়ার জন্য তৈরি হচ্ছে এবং এটার পরিণতি ভোগ করতে হবে। সুতরাং অনেকগুলো ব্যাপার তার কাছ থেকে আমাদের ডেফিনেটলি জানার থাকতে পারে। আমি মনে করি এটা বাগাড়ম্বরের ব্যাপার না। আপনি একটা হাবিয়া দোজক থেকে এক লাফে তো জান্নাতুল ফেরদৌসে উঠতে পারেন না। বর্তমানে যিনি প্রধান বিচারপতি আছেন একটু খোঁজ নিয়ে দেখবেন। কিন্তু আমি যদি প্রশ্ন করি বাংলাদেশের 5 জন নিরপেক্ষ মানুষের নাম বলেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স নার্জি কিবরিয়া শোতে। আজকে যাকে নিয়ে আমার এই অনুষ্ঠানটা সময় কাটাবো আমি, তাকে আপনারা বাংলাদেশের অনেক মানুষই তাকে চেনেন। আমরা সবসময় যদি মনে করি দেশের সবাই আমাকে একইভাবে ভালোবাসতেই হবে, একটা পরিচয়ে আমি একটু বিশেষভাবে উল্লেখ করতে চাই, বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের সময়টাতে তার সোশ্যাল মিডিয়ার যে ভূমিকাটা, এটা আমি বলবো ভেরি রেসপেক্টেড। এই অর্থে উনি গতিবিধিগুলো আগে থেকে বুঝতেন যে কোথা থেকে কোথায় যাচ্ছে। একটা উদাহরণ দেই, বুঝতে একটু সুবিধা হবে। জাস্ট একটা ধারণার কথা বলি, তাহলে ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে। জাস্ট উদাহরণের স্বার্থেই উদাহরণটা দিলাম। রাফসানদার ছোট ভাই এবং তার পরবর্তীতে তার যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা, সেটা বিভিন্নভাবে বাংলাদেশকে এনরিচ করেছে। দেখবেন অনেক সংসার এমন আছে না, বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছে, রিটায়ারমেন্টে গেছেন, মায়ের ওষুধের টাকা নাই, ছেলেটা বেকার ঘুরে বেড়াচ্ছে, দেখা যাবে বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার শেষ করে ফেলেছে কিন্তু কোনো চাকরি নেই। তিনি আমাদের প্রিয় সাইদ আব্দুল্লাহ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। আমি যেটা বলছিলাম যে প্রথমে যে সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে বাংলাদেশের মানুষ আপনাকে চেনে, সেখানে আপনি খুব একটা অ্যাক্টিভ না বলতে আসলে স্ট্যাটাস বা লেখালেখি খুব একটা এই মুহূর্তে দেখা যায় না, কারণটা কি? প্রবাবলি এমন একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নটা অনেক জায়গায় গেলেই এটা ফেস করতে হয়। তো আমার কাছে যেটা মনে হয় যে লাইফে কোন মুহূর্তে কোন কাজটা করা উচিত, সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারে এটা খুবই ইম্প্যাক্টফুল বর্তমান পৃথিবীতে। এইটাকে আসলে আপনি সাইডে না চিন্তা করে পারবেন না। তো আমার কাছে যেটা মনে হলো, একটা সময় তো আসলে খুব কম কথা বলতো মানুষ, কম কথা বলতো মানে ইন টার্মস অফ পলিটিক্স। যে মুহূর্তে একটা ফ্যাসিস্ট একটা রেজিম ছিল, অনেকে অনেক কথাবার্তা বলতো না, মানে উই ডিড আওয়ার পার্ট। তারপরে আমার কাছে মনে হয়েছে যে রিয়েল কাজগুলোতে ফোকাস করা উচিত। এখন আমি এর মানে এই বলছি না যে সবার সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়া উচিত, নো, এটাও করা উচিত না। যার যে ভূমিকা তার রাখা উচিত। তো আমার কাছে মনে হয়েছে আমি বোধ হয় যদি সারাক্ষণ প্রত্যেকটা ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় বসে থাকি, দেখবেন আপনার ক্রমাগত কিন্তু একটা তাড়না তৈরি হয়। দিনের ভেতরে কোথায় কি হচ্ছে সবার আগে আপডেটটা দিতে হবে, সবার আগে লিখতে হবে, সবার আগে সমালোচনা করতে হবে। বাট এইটা করতে গেলে দেখা যাবে যে আমি হয়তো বা গ্রেটার ইম্প্যাক্টে যে কাজটা করার চেষ্টা করব বা করার হয়তো বা ক্যাপাসিটি আছে, সেদিকে আমি পুরোপুরি ফোকাসটা রাখতে পারবো না। এই জন্য আমি বলি যে সবার তো সব বিষয়ে পারদর্শী হওয়ার দরকার নাই, সবার তো সব বিষয়ে এক্সপার্ট অপিনিয়ন দেওয়ার দরকার নাই। রাদার আমি চেষ্টা করছি যেটা যে ঠিক আছে ফ্যাসিস্ট রেজিমের পতন ঘটে গেছে, নাও আমাদের রাডারটা এমনভাবে ঠিক করা উচিত যাতে করে আমি গ্রেটার ইম্প্যাক্টফুল কোনো একটা কিছু করতে পারি। এখন সারাদিন যদি আমার মাথায় থাকে যে ওইটা স্ট্যাটাস দিতে হবে, এটা পোস্ট করতে হবে, এটা অমুক করতে হবে, তমুক করতে হবে, তাহলে দেখা যাবে আমি হয়তো বা যে জায়গায় কন্ট্রিবিউশনটা করতে পারতাম সেটাও আমি করতে পারবো না। সো সব কিছু নিয়ে এক্সপার্ট অপিনিয়ন না দিয়ে, সব কিছু নিয়ে মাথা না ঘামিয়ে নিজের একটা বাউন্ডারি মোটামুটি ঠিক করে নেওয়া যে ঠিক আছে আমি এখন এই কাজটা করতে চাই এবং ওই দিকে আমি মোটামুটি ফোকাসটা করার চেষ্টাটা করছি। হ্যাঁ, ইনিশিয়ালি অনেক প্রশ্ন চলে আসতে পারে যে এটা কেন না, এটা কেন না, এটা কেন না, কিন্তু মানুষ কিন্তু দিন শেষে এট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ দেখা যায় আপনার কতটুকুন কাজ করলেন। ধরেন এমন সোসাইটি দেখবেন এমন অনেক মানুষ আছে সারাক্ষণ সব ব্যাপারে কথাবার্তা বলছে, কিন্তু নিজের যে দায়িত্বটা, ওই দায়িত্বটার ব্যাপারেই অবহেলার জায়গাটা আছে। সো এখন তো নিশ্চয়ই কথা বলার মানুষ অনেকেই আছেন, একটা সময় হয়তো অনেকেই ছিলেন না, তখন হয়তো আমাদের সেই কাজটা করতে হয়েছে। বাট এখন আমি বিলিভ করি সেই কথা বলার মতো পরিবেশটা আছে। যেহেতু সেই পরিবেশটা আছে, অন্য আরো কয়েকজন করুক, রাদার আমি আমার কাজটার দিকে ফোকাস করি যাতে করে দেখা যাবে একটা জেনুইন প্রবলেম আপনি সমাধানটা করতে পারছেন। আবার অনেক ব্যাপার আছে যে আমি যদি সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলি, হয়তো ওই টাইমটা আমি একটা জেনুইন সমস্যার সমাধানের জন্য যদি কাজ করি, লাইক আমার পার্টিকুলার বিং এ পার্ট অফ দিস গভর্নমেন্ট, আমার তো পার্টিকুলার অ্যাসাইনমেন্ট আছে, রাইট? যে যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করা, কিভাবে মানুষ ভালো থাকবে, হয়তো বা বিভিন্ন জায়গায় আনস্কিলড মানুষ আছে, তাদেরকে স্কিল সেট কিভাবে বাড়ানো যায়, দেশের মানুষের বেকারত্বের সমস্যাটা কিভাবে দূর করা যায়, আর এই যে তরুণদের যে
আগ্রহের জায়গাটা দেখেন, গণঅভ্যুত্থানটা কেন হয়েছিল এটা নিয়ে অবশ্যই একটা লম্বা ফ্যাসিস্ট রেজিমের ভেতরে ছিল। এগুলার পাশাপাশি অনেক ক্ষেত্রে কিন্তু স্পার্ক করার মতো কিছু ভূমিকার দরকার হয়, রাইট? যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধ যখন হয়, সেটার স্পার্কিং মোমেন্টটা কি ছিল? ওই 1970 সালের 7 ডিসেম্বরের ইলেকশন হয়ে যাওয়ার পরে ইলেকটেড বডির কাছে ক্ষমতা হস্তান্তর না করা। দেখেন 23 বছরের নিষ্পেষণ আছে, কিন্তু স্পার্কিং একটা ইভেন্টের দরকার হয়। ঠিক একইভাবে এই যে গণ অভ্যুত্থানটা হলো, ইয়েস মানবাধিকার লঙ্ঘন আছে, ভোট চুরির ব্যাপার আছে, মানুষকে পিছিয়ে ফেলছে, সবকিছুই আছে, কিন্তু আর একটা ব্যাপার তরুণদেরকে যেটা ট্রিগার করেছে সেটা হলো তাদের কর্মসংস্থানের ইস্যুটা। এই জন্যই দেখেন বিসিএস এর প্রতি কেন মানুষের এত ঝোঁক, কারণ প্রত্যেকটা জায়গায় কোথাও জব সিকিউরিটি নাই, কোনো ইস্যু নাই। ওই কারণে মানুষের কাছে, তরুণদের কাছে অ্যাটলিস্ট মনে হতো যে আপনি একটা সরকারি চাকরিতে ঢুকে পড়লে মোটামুটি আপনি সেটেলড হয়ে যেতে পারছেন। যখন দেখা গেল ওই জায়গাতেও, অর্থাৎ ওই রুটি রুজি পেটের হিসাবের ওপরেও সরকার এই যে কোটার হিসাবটা একেবারে সিরিয়াসলি চাপিয়ে দিচ্ছে, তখন কিন্তু মনে হলো যে না, এইবার সে আর থাকতে পারেন, তারা লেজিটিমেসি নাই। অতএব এই যে এই ঘটনার সাথে আপনি রিলেট করতে পারেন যে তরুণরা যে অনেক ক্ষেত্রে এই যে মনোক্ষুণ্ণের ব্যাপারটা ঘটে, সবকিছুর ব্যাপারটা ঘটে, কারণ কি? তাদের কাজ নাই। একটা কাজ না চলে দেখবেন তাদের সংসার, দেখবেন অনেক সংসার এমন আছে না, বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছেন, রিটায়ারমেন্টে গেছেন, মায়ের ওষুধের টাকা নাই, ছেলেটা বেকার ঘুরে বেড়াচ্ছে, দেখা যাবে বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার শেষ করে ফেলেছে, কিন্তু কোনো চাকরি নাই। এই যে হতাশার গ্লানিটা, এই গ্লানিটা তো দূর করার জন্য কালেকটিভ সেটআপে কাজটা করাটা জরুরি। যেমন আমি আমার রেসপন্সিবিলিটি যেদিন থেকে বুঝে পেয়েছি, ইভেন তারা অনেক আগের থেকেই, কারণ বর্তমানে যিনি প্রাইম মিনিস্টার আছেন তার অনেক প্ল্যান নিয়ে বিভিন্ন কিছু নিয়ে অনেক আগে থেকেই যেহেতু তার সাথে একই টিমে কাজ করার অভিজ্ঞতাটা হয়েছে, সো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের ওই ধরনের প্ল্যান আছে যে ঠিক আছে বাংলাদেশে কোন কোন ক্ষেত্রে তরুণদের জন্য নতুন জব ক্রিয়েট করার সুযোগটা আছে। আপনি সবাইকে কি সরকারি জব দিতে পারবেন? উত্তর হলো না। তার মানে আপনার যেটা করতে হবে, বিভিন্ন বেসরকারি জায়গায় গভর্নমেন্টকে ফ্যাসিলিটেটরের ভূমিকা নিতে হবে, যাতে করে বিভিন্ন জায়গায় মানুষ ব্যবসাগুলো ক্রিয়েটেড হয়, অনেক জব ক্রিয়েটেড হয়। ধরেন কৃষি ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন উদ্যোক্তা লেভেলে হতে পারে, অনলাইনের মাধ্যমে হতে পারে, বিভিন্ন জায়গায় এই জায়গাগুলো ক্রিয়েট করা। এবং যেহেতু ডেফিনেটলি আমি এই জেনারেশনে বিলং করি, সো আমি কিন্তু জানি যে মানুষের আসলে এই জেনারেশনের মানুষের আসলে চাওয়া পাওয়ার জায়গাটা কোথায়। সো লেটস সে আমি ওই জায়গাতেই ফোকাস করতে চাচ্ছি। আমার কাছে মনে হয়েছে যে সবসময় সব বিষয়ে কথা বলার চেয়ে লেটস বি ভেরি ফোকাস, যে আমার ওই পার্টিকুলার ফোকাল পয়েন্টটা ধরেই আমি কাজটা করতে থাকি। কথা বলার মানুষ তো অনেকেই আছে। ইউ আর ভেরি গুড স্পোক পারসন ডেফিনেটলি। আমি অনেকগুলো ইস্যু কভার করতে চাই। আমাদের একটা পারসেপশন আছে যে যে কোনো মানুষ বা এনিবডি যখন কোনো নিউট্রালাইজ ভূমিকা থেকে কথা বলে কোনো পিরিয়ড অফ টার্মে, পরবর্তীতে তিনি কোনো দলের হয়ে কাজ করবেন, সেটা সরকারের হোক বা বিরোধী দলের হোক, আমরা খুব একটা পছন্দ করি না। সো আপনি বলছিলেন যে আপনি দীর্ঘদিন ধরে বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন তার টিমে কাজ করছেন বা ট্যাগ ছিলেন, তো সামহাও আপনি তার সাথে অ্যাফিলিয়েটেড হওয়া বা সরকারের সাথে অ্যাফিলিয়েটেড হওয়া, এটা কি আপনার নিরপেক্ষতার জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করছে সাধারণ জনগণের কাছে? আপনার কি মনে হয়, বা এটার আপনার এই প্রশ্নটাকে আমি খুবই রেসপেক্টফুলি নেই এই কারণে, দেখেন এই যে এই প্রশ্নটা, এখন ব্যাপারটা কি আমরা সবসময় কি মনে করি জানেন, যে কিছু প্রশ্নটা আসবে আমার মতো করেই আমাকে প্রশ্ন করতে হবে, যে আমাকে খুশি করার জন্যই প্রশ্ন করতে হবে, এমন কোনো প্রশ্ন নিলে মানে আমি রেগে যাব, ডিল করব। এবং আপনি যে প্রশ্নটা করেছেন এই জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ। দেখেন প্রত্যেকের মতের সাথে হয়তো আমরা একমত হব না, কিন্তু আরেকজন মানুষ একটা প্রশ্ন করলে আমরা যদি সেটাকে রেসপেক্টফুলি নেই, ক্ষতিটা কোথায়? আমরা সবসময় যদি মনে করি দেশের সবাই আমাকে একইভাবে ভালোবাসতেই হবে, এই যে ই প্রত্যয় যুক্ত করে দিয়ে আপনি শুধুমাত্র মানুষের কাছে যে ভালোবাসা পাইতে হবে এই কারণে এটা দেখাইতেই হবে, এই শো করার জায়গাতে থাকেন, আলটিমেটলি আপনি আপনার ন্যাচারাল জিনিসটা হারিয়ে ফেলেন। সো আমি মনে করি আমি আমার লাইফটা আমার কাজের এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে আগাতে থাক, কেউ পছন্দ করবে, কেউ অপছন্দ করবে। ধরেন পছন্দ যে করছে, অবশ্যই থ্যাংক ইউ সো ভেরি মাচ, যে আল্লাহ তাআলা আমাকে যেন রাইটটাকে রাখেন। কেউ যদি অপছন্দও করে তার ব্যাপারেও আমি কি হব না, আমি ফিউরিয়াস হব না, আমি ঘৃণার বার্তাটা এই মুহূর্তে ছড়িয়ে দিতে চাই না। কারণ কি জানেন, যে এই মুহূর্তে আমি যদি আমার ব্যক্তিগত ক্ষোভের কোনো কথাও বলি, হয়তো মনে করবে ও বোধহয় যে একটা মানে পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের জন্যই উনি হয়তো বা এটা করছেন। এই জন্য দেখবেন কেউ যদি আমাকে ঘৃণাও করে পাবলিকলি কোনো কথা বলে, আমি নর্মালি কম জবাব দেওয়ার চেষ্টা করি। ইনফ্যাক্ট বর্তমানে তো বেশ কয়েক মাস ব্যাপী আমি কোনো জবাবই দেই না।
এর কারণটা হলো একজন মানুষ যদি অপছন্দ করে তার তো সেটাও করার স্বাধীনতাটা আছে, এবং ওই স্বাধীনতাটাকে আমি রেসপেক্ট করি। বরং সেই স্বাধীনতা যদি লঙ্ঘিত হয়, দেখবেন যে আমি হয়তো বলবো ঠিক আছে আপনি আমার বিরুদ্ধে সমালোচনা করেছেন, ঠিক আছে আপনি করতেই পারেন, বাট ব্যাপারটা যাতে ফেয়ারলি হয়। এবং আপনি বলতে পারেন যে এটার সমস্যাটা কোথায়, এটা যদি চিন্তা করেন তাহলে তো কেউ কোনো কাজই করতে পারবে না, রাইট? যে আপনি সরকারের কথা তো বলছেন না, জাস্ট একটা উদাহরণে চলে যাই, চলেন। ব্যাপারটা হলো প্রত্যেকটা মানুষের বিভিন্ন এমপ্লয়মেন্টের জায়গাতে থাকে, রাইট? দেখবেন যে কেউ একজন ব্যাংকে চাকরি করছেন, এবং তার তো চাকরিটা যে করছেন, এই চাকরি করার তো তার অধিকারটা আছে, এবং ওই টাইমে করা অবস্থায় দেখবেন সে অনেক ক্ষেত্রে হয়তো বা কি করছে না, ওই ব্যাংকের ভেতরেরই হয়তোবা তার মনে হইতে পারে কোনোটা ভালো, কোনোটা খারাপ, কোনোটা প্রোগ্রেস করার জায়গাটা আছে, সে কি কন্টিনিউয়াসলি ওই জায়গা থেকে প্রতিবাদটা করছে? দেখবেন একজন প্রাইভেট সিটিজেন, আমি কিন্তু আমার কথা বলছি না, আপনার কথা বলছি না, কারো কথাই বলছি না, প্রত্যেকটা মানুষেরই দেখবেন এই ব্যারিয়ারটা আছে। যে মানুষটা বলছে ও উনি তো একটা দলের হয়ে গেছেন, ফেয়ার এনাফ, আনটিল অর আনলেস সেই দলটা একটা ফ্যাসিস্ট দল, আনটিল অর আনলেস সেই দলটা গণহত্যা চালিয়েছে, আনটিল অর আনলেস সেই দলটা মানুষের ভোটাধিকার চরমভাবে কেড়ে নিয়েছে, হোয়াট ইজ দ্য প্রবলেম? বরং আপনি যদি কাজ করার অপরচুনিটিটা না পান, তাহলে তো ভাই দিন শেষে আপনি কোনো কাজই করতে পারবেন না। বিকজ দেখেন আপনি বসে আছেন অ্যাজ এ প্রাইভেট সিটিজেন, আপনি কি গভর্নমেন্টের বিভিন্ন পলিসিগত জায়গায়, বিভিন্ন কন্ট্রিবিউশনের জায়গায় সবাই যদি মনে করে আমরা কেউই কাজ করব না, তাহলে কি কোনো কাজ হবে? ইনফ্যাক্ট ধরেন যে এই টিভি স্টেশনেরই একজন কেউ বসে থাকতে পারে, সে কি টিভি স্টেশনে বসে থেকে কেউ যদি মনে করে না আমি কোনো অ্যাফিলিয়েশনে যাবো না, আমি কোনো কাজই করবো না, তাহলে তো দেখা যাবে যার যে ভূমিকাটা সেই কাজটাই করতে পারবে না। আসলে লম্বা একটা টাইমে এই ধরনের নিষ্পেষণের ভিতরে চলতে চলতে যেটা মনে হয়, গভর্নমেন্ট ইটসেলফ ইজ এ নেগেটিভ টার্ম হিসেবে মানুষের মাথা মগজে ঢুকে যায়। বাট ক্যান ইউ ইমাজিন সামথিং, যে কেউ একজন জিয়াউর রহমান সাহেবের সাথে কাজ করেছেন, এই ব্যাপারটাকে নিয়ে আপনি কি বলবেন জিয়াউর রহমানের সাথে কাজ করেছে অথবা উনি নিরপেক্ষ না? অর্থাৎ নিরপেক্ষ হওয়ার জন্য কাজ করাটাই উচিত, নাকি আপনি যদি মনে করেন যে ইটস এ গুড প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটাকে ইউজ করে আপনি যদি দেশের মানুষের জন্য কাজ করতে চান, সেই কাজটা করবেন, নাকি চুপচাপ বসে থেকে সারাদিন নিরপেক্ষতার বুলিটাই আউলিয়ে যাবেন? ইয়েস, আমি কিন্তু বলছি না যে কেউ যদি নিরপেক্ষ থাকেন সেটাকে কি অসম্মান করছে কিনা, অ্যাবসলিউটলি নট। এই জায়গাটা মেনটেন করা কিন্তু খুব কঠিন। ইনফ্যাক্ট আপনি বাংলাদেশে দেখবেন, আপনাকে যদি অ্যাবসলিউটলি আমি একটা উল্টা প্রশ্ন করি, যার যে কিবরিয়াকে সাধারণত সবাই প্রশ্ন করেন, কিন্তু আমি যদি প্রশ্ন করি বাংলাদেশের 5 জন নিরপেক্ষ মানুষের নাম বলেন, চট করে উত্তর দিতে পারবেন না। আমি যেটা মনে করি যে আমার কাজের মাধ্যমে আমি কারো হকটা নষ্ট করছি কিনা, এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সেটা যদি না করি, তাহলে আমার কাছে মনে হয় যে আপনার তো একটা প্ল্যাটফর্ম দরকার এবং একটা আইডিওলজি তো থাকতেই পারে। এখন দেখবেন মানুষের চিন্তা ভাবনা যদি এইরকম হয়, দেখবেন অনেকে এটা পুশ করার চেষ্টা করে, ও অ্যাফিলিয়েশন আছে মানেই খারাপ, নিরপেক্ষ থাকতে হবে, কিন্তু আসলে কি কেউ নিরপেক্ষ? দেখবেন অনেক জায়গায় আপনি বরং নিরপেক্ষতার ট্যাগ নিয়ে দেখা যাবে যে চুপচাপ এমন কাজ করে ফেলছেন যে কাজটা আসলে না করাটা বেটার। আমাদের সাইদ আব্দুল্লাহর প্রতি অনেক বেশি এক্সপেকটেশন, এই জন্য তাকে আমরা লম্বা একটা সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে লড়াকু একজন সৈনিক হিসেবে দেখেছি। সেই জায়গাটা থেকে বিএনপি বর্তমানে যে কাজ করছে সেই জায়গাটা তিনি খুব গুরুত্বপূর্ণ একটা পোস্টে যেহেতু হোল্ড করেন, সুতরাং অনেকগুলো ব্যাপার তার কাছ থেকে আমাদের ডেফিনেটলি জানার থাকতে পারে। জানার আগ্রহের জায়গা থেকেই বেশ কিছু প্রশ্ন আমরা করতে চাই। আমি প্রথমে মোটা দাগে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে বিএনপিকে আসলে সঠিক পথে এগোচ্ছে? মানে জুলাইয়ের যেই চেতনার কথা যদি আমরা বলি, বা জুলাইয়ের যে আন্দোলনটা হয়ে গেল, আপনি একজন সক্রিয় সৈনিক ছিলেন সেখানে, সেই জায়গাটা থেকে বিএনপির উপরে মেজরিটি মানুষ আস্থা রেখেছে, বিএনপি নির্বাচিত হয়ে সংসদে এসছে, এবং এখানে সবচাইতে আকর্ষণীয় বিষয় যেটা প্রধানমন্ত্রী স্বয়ং, কারণ তিনি দায়িত্ব পেয়েছেন এবং তিনি অসম্ভব জনপ্রিয় বাংলাদেশের মানুষের কাছে। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখলাম যে বেশ কিছু ইস্যুতে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। তো আমি সার্বিকভাবেই যদি আপনার কাছ থেকে জানতে চাই যে বিএনপিকে আসলে সঠিক পথে এগোচ্ছে, আপনি কি বলবেন? উই আর ট্রাইং। সো আপনি যেভাবে প্রশ্নটা করলেন, দেখেন গভর্নমেন্টের বয়স কয় মাস? খুব বেশি না। সো এই এত অল্প সময়ের ভেতরেই ধরেন যে একটা কমেন্ট করা, স্পেশালি কোনো কনক্লুসিভ কমেন্ট করাটা আমার কাছে মানে অনুচিত। কারণ কি, দেখেন আমি বাগাড়ম্বরে বিশ্বাসী মানুষ না। অনেক সময় আছে না যে নিজের কোনো একটা ব্যাপার এস্টাবলিশ করার জন্য খুবই চিল্লাপাল্লা করে এই জায়গায় এস্টাবলিশ করলাম। আমি মনে করি এটা বাগাড়ম্বরের ব্যাপার না, বরং দেশের ভালো কে না চায়? আপনিও চান, আমিও ব্যক্তিগতভাবে চাই। সরকার প্রধান যিনি আছেন উনিও কিন্তু অনেকগুলা পজিটিভ জেস্চার শো করছেন। এই বাংলাদেশে জাস্ট চিন্তা করেন যে প্রাইম মিনিস্টার যাবে, দুই পাশের রাস্তায় তো বন্ধ করে রাখার দেখেই অভ্যস্ত, সে যে দেখবেন যে কন্টিনিউয়াসলি মানুষ যাচ্ছে, ভিড়ের ভেতরে উনি সিগন্যালে বসেও আছেন। আবার দেখবেন যে এই শহরের ভেতরে এমন অনেক কালচারটা চেঞ্জ হচ্ছে না যে উনি নিজেই ঠিক আছে পোস্টারগুলো খুলতে হবে।
উনি নিজে সচিবালয়ে 9টার ভেতরে অফিস করছেন, অন্য সবাইকে এনশিওর করাচ্ছেন, উনি দেখবেন বিভিন্ন এঙ্গেজমেন্টে যেভাবে নিজেকে জড়িত হচ্ছেন, উনি কিন্তু এই বার্তাটা দিচ্ছেন যে চেঞ্জটা হতে হবে। আবার কিছু জায়গায় দেখা যায়, আমি বলবো না যে সব জায়গায় 100% সব কিছু যদি A1 টাইপ হওয়ার মতো প্ল্যান করতে হয়, এটা তো তাহলে ব্যাপারটা যেটা হবে রোবোটিক সিস্টেমে আগাইতে হবে, কিন্তু দেশ বা সরকার এইভাবে তো চলে না কখনোই। আপনি একটা হাবিয়া দোজক থেকে এক লাফে তো জান্নাতুল ফেরদৌসে উঠতে পারেন না। সো ইয়েস, আমাদের এক্সপেকটেশন সবসময় থাকবে যাতে করে আমরা রাইট ট্র্যাকে থাকি। দেখবেন গভর্নমেন্টের 100% সলিড ইন্টেনশন থাকা সত্ত্বেও কিছু কিছু ব্যাপার এমন হতে পারে, মিস্টেক হয়ে যেতে পারে, কিছু কিছু জায়গায় নিজেদেরকে রিভিজিট করার দরকার হতে পারে, রিভিউ করার দরকার হতে পারে। সো এইটা যে করা যায়, এই প্রয়াসটা যদি থাকে, তখন আপনি কি চিন্তা করবেন যে না, অ্যাটলিস্ট জনগণের কথাটা তারা ভাবছে, অ্যাটলিস্ট জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নাই। সো আমার কাছে যেটা মনে হয় যে এটা কনক্লুসিভ কোনো রিমার্ক করার সময় না এখন, বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট। চলার পথে কখনো ভুল হলে ডেফিনেটলি উইল অ্যাডমিট অ্যান্ড উইল রিভিউ, দেন আমরা নিজেদেরকে কারেক্ট করে নিব। একটা পরিবারের ক্ষেত্রেও খেয়াল করে দেখেন তো, পরিবারের সব ডিসিশন কি সবসময় পারফেক্টলি হয়? এমন অনেক ডিসিশন থাকে, হয়তো বা চেঞ্জ করার দরকার হতে পারে, এমন অনেক ডিসিশন নেওয়ার দরকার হতে পারে, সন্তানের ভেতরে এক সন্তান খুশি হয়েছে আর এক সন্তান খুশি হয় নাই, এ ধরনের কাজ থাকতে পারে। কিন্তু অ্যাজ এ হোল জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সেইটা হলে অনেক ভুল জিনিস কিন্তু কি হয়, কারেক্ট করে নেওয়ার তো সুযোগ অলওয়েজ থাকে। সো আমি বিশ্বাস করতে চাই যে বর্তমান গভর্নমেন্ট জনগণের আশা আকাঙ্ক্ষা যেটা, সেই ব্যাপারটাকে নিজেদের ভেতরে ধারণ করবে এবং করে প্রতিনিয়ত নিজেদের চেষ্টাটাকে জারি রাখবে, কোথাও কোনো ভুল হলে কারেক্ট করে নিবে। এবং গভর্নমেন্টের ভেতরে উইদিন দ্য গভর্নমেন্ট যারা আছে, প্রত্যেকের জায়গা থেকেই সবার আগে যেটা মাথায় রাখা উচিত, দেশের স্বার্থটা সবচেয়ে আগে। এই জন্য এমন কোনো ব্যাপার যদি হয় যে মনে হয় যে না, এই ব্যাপারে বোধহয় কিছুটা অন্য মতামত দেওয়ার সুযোগটা আছে, সেই জায়গাটাও এক্সপ্রেস করাটা উচিত। এবং আমি ব্যক্তিগতভাবে জনাব তারেক রহমান সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করার ক্ষেত্রে বেশ কিছু মিটিংয়েই আমি কিন্তু এমন কিছু অপিনিয়ন দিয়েছি যে অপিনিয়নটা হয়তো বা গদবাধা একটা অপিনিয়ন আছে, আমার কাছে মনে হয়েছে আমার একটা ভিন্ন অপিনিয়ন আছে। আমি কিন্তু সরাসরি বলে ফেলেছি যে আমার একটা মতামত আছে, এই ব্যাপারটাকে এইভাবে একটু চিন্তা করা যায় কিনা পলিসি লেভেলে। কারণ বেশ কিছু পলিসি লেভেলে যেহেতু আমি বেশ কিছু দিন যাবতই কাজ করছি, অ্যাপয়েন্টমেন্টের অনেক আগের থেকেও, হয়তো পাবলিকলি অনেকেই দেখেছেও সেই প্রোগ্রামগুলো। সো করার টাইমে আমি যখন বলেছি, হি ওয়েলকাম দিস, অ্যান্ড আলটিমেটলি উনি কিন্তু দেখা যাচ্ছে কিছু ডিসিশন ইমিডিয়েটলি আবার চেঞ্জও করে ফেলছে, না আমরা তো এইভাবে ভাবতেও পারি। সো এই প্রয়াসটা থাকাটা জরুরি। এবং আমাদের কাছে মনে হয় এই জন্যই তো আশেপাশে বিভিন্ন মানুষ দরকার, যারা আসলে চোখ কান হিসেবে রোলটা তাদের প্লে করবে, সবসময় শুধু জি হুজুর বলাটাই না। এই জন্যই আমার কাছে মনে হয় যে এই জায়গা থেকে অন্তত আমি কাজ করার পরিবেশটা পেয়েছি। কারণ আমি দেখা গেছে যে এমন অনেক মতামত, যে মতামতটা হয়তো 5 জন মতামত দিয়েছে, সেই মতামতের সাথে আমি একমত না। যখন আমি মতামতটা দিয়েছি, উনি খুব ধৈর্য ধরে শুনেছেন এবং সেটাকে অ্যাড্রেস করেছেন। সো এই পরিবেশটা থাকাটা খুবই হেলদি একটা পরিবেশ, এবং আমি মনে করি যে দেশের জনগণের জন্য আসলে এই ধরনের অ্যাটমসফিয়ারটা খুব গুরুত্বপূর্ণ। সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটা নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করছি। ইভেন আমরা বলি নির্বাচনের পরবর্তী সময় থেকেই, যখন থেকে আমরা দেখলাম যে গণভোটে তারা শপথ গ্রহণ করলেন না, এবং এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় ট্রাম্প কার্ড মনে হয় বিরোধী দলের কাছে, যে বিএনপি আসলে গণভোটকে পাত্তা দিচ্ছে না, বা গণভোটের ওপরে যেই ভাবে চলার কথা ছিল সেই জায়গাটা থেকে বিএনপি আসলে সরে গেছে। এটা নিয়ে আসলে কি বলার আছে আপনার? এই ব্যাপারটা নিলে আসলে অনেক লিগ্যাল জুরিসপ্রুডেন্স নিয়ে বা আইনি ব্যাপার নিয়ে অনেক কথা বলতে হবে, অনেকগুলো আপনি আইনের ছাত্র, অনেক জায়গায় অনেক কথা বলেছি। দেখেন, আমার কাছে মনে হয় এন্ড রেজাল্ট যেটা, সেটার প্রতি আমি দেখেছি যে আলটিমেটলি মানুষের আর্গুমেন্টের জায়গাটা খুব বেশি না। সব দেখে যে বিভিন্ন জায়গায় একই পথে আগাচ্ছে, কিন্তু প্রসেসটা, এই যে ওয়ে অফ থিঙ্কিং এবং কোন পথে আগাইতে হবে, এই জায়গা নিয়েই দেখেছে অনেকগুলা ডিবেট সামনে চলে এসেছে, রাইট? এই ডিবেটগুলার সমাধানের উপায় কি? রাজনৈতিক অনেক সংকট সমাধানের উপায় আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি আর কি, আলাপ আলোচনা করা এবং মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের ইতিহাসে যতবার রাজনৈতিক সংকট এসেছে, লেটসে ওই এরশাদ পরবর্তী সময়ে, যে আমরা তো তখনও আসলে ইন্টারিম গভর্নমেন্টের যে একটা ধারণা বাংলাদেশে তো ওই টাইমে জোরদারভাবে এসেছিল, যদিও নামে অন্তর্বর্তীকালীন সরকার ওইভাবে ছিল না, বা নামে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ওইটা তো সাংবিধানিকভাবে পরে এসেছে 96 সালে। কিন্তু ওই টাইমেও ওই যে তৎকালীন প্রধান বিচারপতি যিনি ছিলেন শাহাবুদ্দিন সাহেব, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি আমার, ওনারকে নিয়ে দেখেন এই যে সরকারটা গঠন করা, বিভিন্ন সংকট কাটানো, এই কাজগুলো যেহেতু হয়েছিল, এই ব্যাপারগুলো কিন্তু রাজনৈতিক নেগোসিয়েশনের মাধ্যমেই হয়েছিল। আবার খেয়াল করে দেখেন, ওই বিএনপি বা আওয়ামী লীগের
মহাসচিব পর্যায়ে দেখবেন অনেক মিটিং চলতে একটা সময়, রাইট? আবার একটা সময় এমন ছিল না যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে দেখবেন রাজনীতিতে ভিন্ন মত ছিল, সভা সমাবেশ, উত্তপ্ত বাক্য বিনিময় সবকিছু ছিল, কিন্তু কোথাও না কোথাও গিয়ে শালীনতার জায়গাটাও ছিল। সেটা তো মোটা দাগে আমাদের যে টাইম থেকে বেড়ে ওঠা বা বর্তমানে যারা জেনজি আছে তারা কিন্তু শালীনতার জায়গাটা খুব একটা দেখে দেখে অভ্যস্ত ছিল না। এটাও তো খেয়াল করতে পারেন ইলেকশনে জেতার পরে যে মানুষটা জিতলেন, জেতার পরেই বিরোধী দলীয় নেতার বাসায় চলে যাচ্ছেন, এমনকি গণ অভ্যুত্থান নেতা আমাদের বন্ধু নাহিদ ইসলামের বাসায়। নাহিদ তো অ্যাজ এ ফ্যাক্ট বিরোধী দলের নেতাও না, রাইট? কিন্তু তার যে ভূমিকা, অবশ্যই এটা স্মরণীয় একটা ভূমিকা ছিল। এবং দেখেন যার যেটা ডিউ রেসপেক্ট সেটা তার করতেই হবে। এবং উনি কি করেছেন, নাহিদ ইসলামের বাসাতেও চলে গেছেন, আবার বিরোধী দলের ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী নিজে চলে গেছে। এই কালচারগুলো মানুষ সর্বশেষ কবে দেখেছিল? দলকে ডেকে তার মানে এই যে গুড জেস্টার, আবার দেখবেন প্রধানমন্ত্রীর অফিস রুমে বিরোধী দলের নেতাকে নিয়ে গিয়ে দুইজন কথা বলছে। সো বিরোধের যে জায়গাগুলো, অনেক ক্ষেত্রে রাজনৈতিক বিরোধের জায়গাগুলো কি হয় যে ঠিক আছে সামনাসামনি একরকম, কিন্তু ভেতরের পরিবেশটা আমার কাছে মনে হয় নাই যে এখনো পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। আমি তো দেখি তারা একসাথে হাসছে, কথা বলছে, করমর্দন করছে। এই গুড জেস্টারটা কিন্তু আছে। কারেক্টলি আপনি যদি সংসদের দিকেও তাকান, মানে যথেষ্ট ভদ্র একটা পরিবেশ কিন্তু সংসদের ভেতরে দেখা যাচ্ছে। সো আমার মনে হয় না যে এখনই এত নিরাশ হওয়ার কোনো জায়গাটা আছে। আবার অনেকেই আছে, এমন অনেক ইস্যু আছে যে ইস্যুগুলাকে খুবই ক্রিটিক্যালি মানুষ যেভাবে বুঝে সেইভাবে ব্যাখ্যা না করে, ধরেন যে একটা উত্তেজনাকর মুহূর্ত তৈরি করার মতো একটা পরিস্থিতিতে ব্যাখ্যা করেন। যেমন জাস্ট একটা উদাহরণ দিলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। যেমন কিছুদিন আগে একটা ইস্যুতে দেখলাম যে বিরোধী দলের যারা রাজনীতি করেন উইথ ডিউ রেসপেক্ট সরাসরি একটা স্ট্যাটাস দিয়েছে, এই যে গণভোট ব্যাপারটাকেই বাতিল করে দিল বিএনপি। এটা দেখার পর আনক্লেমেন্ট পার্সন যারা আছেন বা যারা আইনগতভাবে ধারণাটা হয়তো বা ওই অর্থে রাখেন না, তাদের কাছে মনে হইতে পারে আসলেই তো গণভোট তো বিএনপি তাহলে বাতিল করে দিল। আসলে ব্যাপারটা কি ঘটেছিল দেখবেন, এন্ড রেজাল্ট পরবর্তীতে দেখবেন বদিউল আলম মজুমদার সাহেব, উনি তো বিএনপি না, রাইট? উনিও বলছেন যে ভোট যেটা হওয়ার ব্যাপার ছিল, এই যে গণভোটের যে আইনটা মানে ইন্টারিম গভর্নমেন্টের টাইমে যেটা করে ওটা অধ্যাদেশ আকারে করতে হয়, আর্টিকেল 93 অবস্থা, যে মুহূর্তে সংসদ বলবৎযোগ্য থাকে না। তো ওইটা কেন করা হয়েছিল? 2026 সালের যাতে গণভোটটা আয়োজন করা যায়, রাইট? গণভোট আয়োজন করা হয়ে গেছে। ওই আইনটা দিয়ে ভবিষ্যতে কি আর ওই একই আইন দিয়ে আর কোনো গণভোট করা সম্ভব? উত্তর হলো না। আবার গণভোট যদি করতে হয়, যেটা হলো সাংবিধানিক না, এই যে এই ধরনের গণভোট, আবার কিন্তু আপনার নতুন আইন পাশ করাইতে হবে। সো ব্যাপারটা হলো যেটার জন্য আপনি কাজটা করেছিলেন অলরেডি ইটস ডান। বিএনপি নিজেও বলেছে, আইনমন্ত্রী বলেছেন, কয়েকজন বলেছেন যে গণভোট তো অবশ্যই বৈধ জিনিস, তার যারা এটা বৈধ জিনিস, কিন্তু যেটার রেজাল্টটা অলরেডি হয়ে গেছে ওইটাকে আইন প্রণয়ন করে ওইটার আর লিগ্যাল ইমপ্লিকেশন নাই। ধারণাবদ্ধ কোনো ধারণা থাকতে পারে, সেটা নিয়ে আর্গুমেন্ট থাকতে পারে, কিন্তু খেয়াল করে দেখেন এটার মিনিং কি ওইটা যে ওই যে ফার্স্ট ইনস্ট্যান্সে আমি যে কথাটা বললাম, যেটা বলা হচ্ছিল, ওইটা শুনলে কিন্তু যে কোনো একজন মানুষের মনে হইতে পারে এই তো গণভোট মনে হয় যে অবৈধ করে দিল, এটার কোনো ইমপ্লিকেশন নাই, ব্যাপারটা এইরকম। এই জন্যই ব্যাপারটা কি, আপনি কি কোনো একটা ধারণাকে নিয়ে বিরোধিতা করার স্বার্থেই বিরোধিতা করছেন কিনা এটা গুরুত্বপূর্ণ। ওইটা উস্কায়া দিলে যেটা হবে, অনেকের কাছে মনে হইতে পারে এটা তো মানলো না, কিন্তু এই পুরো ব্যাপারটা যদি বিস্তারিত ব্যাখ্যা করে তারপর বলা হয়, তাহলে কি দেখবেন, আমি প্রথমেই যে জায়গায় আলোচনাটা শুরু করেছিলাম যে আরে বাবা এন্ড রেজাল্ট নিয়ে তো আপত্তি নাই, কিন্তু প্রসেসটা নিয়ে কথাবার্তা চলতে পারে। এই জন্য এমন অনেক বিষয় থাকতে পারে যেটা আসলে আমার কাছে মনে হয় এখনো হারমোনিয়াস একটা পরিবেশ আছে, হেলদি একটা পরিবেশ আছে, যে জায়গায় আলাপ আলোচনা করে সমাধানের পথটা খোলা আছে, এবং সংস্কার তো অনেক জায়গায় জেনুইন জরুরি। এই যে পলিটিক্যাল ডিবেটগুলা হচ্ছে এটাও একটা রাজনৈতিক সৌন্দর্য, এবং সেই রাজনৈতিক সৌন্দর্যটা থেকে সংসদে আলাপ আলোচনার মাধ্যমে একটা ডিসিশন আসবে। ইন দ্য মিন টাইম যারা ভোটার, যারা দেশের মালিক, তারা এটা দেখে, প্রত্যেকের যুক্তিতর্ক দেখে তারা কখনো ঋদ্ধ হবে, কখনো তাদের একটা অপিনিয়ন থাকবে। এই ব্যাপারটাই তো থাকা উচিত। গণতন্ত্র তো একটা চলমান প্রক্রিয়া। আমরা কি বলতে পারি যে আজকের দিনে এই যে সংস্কারগুলো করলাম, এই যে একটা ফুল স্টপ, তারপর থেকে দেশে আর কোনো সংস্কারের দরকার নেই? ব্যাপারটা তো এইটা না। কন্টিনিউয়াসলি দেখবেন রাজনৈতিক ডিবেটটা চলতে থাকবে, উন্নত বিশ্বেও যেভাবে চলতে থাকে, কিন্তু আমাদের এন্ড রেজাল্ট যেটা, যে গণবিরোধী কোনো সিদ্ধান্ত যাতে না হয়ে যায়, দিন শেষে যাতে জনগণের কথাই বলা যায়, এবং দিন শেষে যাতে মানুষ সেই সিদ্ধান্তগুলো নিয়ে উপকৃত হয়। সারাদিন দেখবেন অনেকেই আছে তাত্ত্বিক আলাপ আলোচনা বহু চলতে থাকে, কিন্তু দেখবেন মানুষের যে জেনুইন অনেক সমস্যা আছে, সেই সমস্যার দিকে ফোকাসটা হারিয়ে যায়। সেই ব্যাপারটাও যাতে না হয়, এই কারণে আর্গুমেন্টগুলা যাতে শুধুমাত্র আর্গুমেন্টের খাতিরেই আর্গুমেন্টটা না হয়, মাঝে মাঝে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা কোন দিকে হবে সেই দিকেও যাতে নজরটা থাকে।
জাস্ট একটা ধারণার কথা বলি, তাহলে ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে। দেখবেন একটা উদাহরণ আমি বারবার করে দেই, যে অন্তর্বর্তীকালীন সময়ে একটা ডিসিশন দেখবেন যে খুব আলাপ আলোচনা হচ্ছিল যে প্রধান বিচারপতি কোন পদ্ধতির মাধ্যমে হবেন। সিনিয়রিটি বেসড ধরে তাদের ছিল যে সিনিয়র মোস্ট যিনি, ওনাকে প্রধান বিচারপতি বানাইতে হবে, রাইট? এখন এই ডিসিশনটা নিয়ে দেখেন জনগণ তো মনে করছে চমৎকার সংস্কার হয়ে গেল। খেয়াল করে দেখেন, বয়সে একজন যদি সিনিয়র মোস্ট হন আর যদি অন্য কোনো অপশন না থাকে, বাংলাদেশে তো এই ধরনের কালচার ছিল, ABM খায়রুল হকের মতো মানুষও তো প্রধান বিচারপতি হয়েছেন, যিনি টেকনিক্যালি বাংলাদেশের গণতন্ত্রকে পুরো ধ্বংস করে ফেলেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে রায়টা হয়েছিল আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না, কারণ যেহেতু এটা কোনো লিগ্যাল শো না। আবার ওই যে মনে আছে যে একজন বিচারপতি সাহেব আপিল বিভাগের বিচারপতি ছিলেন, আপিল বিভাগের মতো বিচার বিভাগে শামসুদ্দিন মানিকের মতো একজন লোক বসেছিলেন। ক্যান ইউ ইমাজিন দিস? এবং এই ক্যাটাগরির মানুষ যদি শুধুমাত্র সিনিয়র হয় এই জন্য প্রধান বিচারপতি হয়ে যেতে পারবে, আপনি কি এটা এগ্রি করেন? তার মানে আপনার কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থাটা থাকতে হবে, কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সের দরকার হয়। সো ওই জায়গাতে প্রস্তাবটা কিন্তু এসেছিল না সিনিয়র মোস্ট হলেই হবে না, অন্তত পক্ষে আরেকটা যাতে অপশন থাকে, দুইজনের মতো থাকলো ওই জায়গা থেকে বেছে নেওয়া করা যায়। তো অন্তর্বর্তীকালীন সরকার যেটা করতে চেয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারের টাইমেই তো প্রধান বিচারপতির নিয়োগটা দেওয়া হয়েছিল, রাইট? বর্তমানে যিনি প্রধান বিচারপতি আছেন একটু খোঁজ নিয়ে দেখবেন দয়া করে, যাকে দেওয়া হয়েছিল এক্সিস্টিং ওই সময়ে উনি কি সিনিয়র মোস্ট ছিলেন কিনা, দেখবেন যে নো। তো ওই টাইমে যে বাইপাস করে তারা যে নিজে কথা বলছিল, ওই জায়গায় যে বাইপাস করে এই কাজটা করা হয়েছে, এই ব্যাপারটা কি জনগণের সামনে ঠিক মতো বলা হয়েছে? এই কারণে দেখবেন, তার মানে ওই কথাটা যখন আমরা বলেছি অনেক শোতে, তখন আমরা বলেছি না এইভাবে করলে হবে না। অনেক মানুষ এসে মুখস্থ গালিগালাজ শুরু করবে, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে তার মানে এইটা কেউ মানতে চাচ্ছে না, তার মানে সে বোধহয় সংস্কার বিরোধী। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলেন তো, তারা নিজেদের আইনে নিজেরাই ওই যে নিয়োগটা এরকম করলো, এটা কি ঠিকমতো ফোকাস করে কি আমরা বলতে পারি তাহলে আপনারাই তো সংস্কার বিরোধী? এই কারণে ইন্টারপ্রিটেশনটা খুব গুরুত্বপূর্ণ, কনটেক্সটটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি রাজনীতিতে কনটেক্সট না বুঝে কন্টিনিউয়াসলি বাই বুক অনেক কিছু করতে চান, তাহলে দেখবেন আদতে যেটা হবে সেটা অনেক ক্ষেত্রে টেকনিক্যালি গণবিরোধীও হয়ে যেতে পারে। যেমন একটা উদাহরণ দিয়ে দিলাম, এই জন্য বলি যে সংস্কারের আলটিমেট এন্ড রেজাল্ট নিয়ে মনে হয় খুব বেশি ডিবেট নেই, এই ওয়েটা কি হবে সেটা নিয়ে ডিবেট আছে, বাট এই ডিবেটটাও একটা হেলদি জায়গায় থাকাটা সম্ভব। চিকিৎসক কামরুল ইসলাম এবং ওনার হাসপাতালে যুবদলের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ হয়ে উঠেছে, এবং ইনি বাংলাদেশের এমন একজন চিকিৎসক যার হাতে 2000-এর বেশি পেশেন্ট ফ্রি কিডনি রিপ্লেসমেন্টের সুযোগ পেয়েছেন। উনি বাংলাদেশের অগ্রগণ্য এবং খুবই সম্মানিত একজন চিকিৎসক, তাকে পর্যন্ত কথা বলতে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে। এবং এই ব্যাপারটা দুঃখজনক। সবার আগে আমি এটা বলছি, এই ব্যাপারটা দুঃখজনক, এবং ডাক্তার সাহেবের প্রতি আমার ইমেন্স রেসপেক্ট আছে। উনি রাষ্ট্রীয় পদকও পেয়েছেন, এবং উনি যেভাবে সাধারণ মানুষের জন্য নিবেদিত একজন প্রাণ, এই ক্যাটাগরির মানুষকে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল বায়াসনেস এন্ড এভরিথিং রেসপেক্টটা সবসময় জারি রাখাটা উচিত। আপনি যে ঘটনাটা বললেন, ঘটনাটা যখন আমি শুনেছি ডেফিনেটলি আই ডিডন্ট ফিল গুড, এবং তারপরেই দেখলাম যুবদলের নামেই যেহেতু অভিযোগটা উঠেছে, যুবদলের যিনি বর্তমান সভাপতি আছেন এবং সেক্রেটারি আছেন, রাতের বেলাতেই কিন্তু তার কাছে চলে গেছেন। নিশ্চয়ই সেই ভিডিওটাও দেখেছেন আপনারা। সো এটাও একটা ব্যাপার চিন্তা করেন যে এটাও কিন্তু একটা প্রোগ্রেস, রাইট? যে অভিযোগটা উঠেছে, ওঠার পরে সিম্পলি কেউ কিন্তু বলতে পারতো, ডিনাই করে ফেলতে পারতো যে না এর কোনো দায় নেই, আমরা করি নাই, যুবদল করেনি। কিন্তু ওই সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি কেন্দ্রীয়, তারা নিজেরা দুইজন কি করেছে, তারা কিন্তু বলতে পারতেন ঠিক আছে ফোনেই সমস্যাটা সেরে ফেলি বা কোনো কিছু। তারা নিজেরা তার কাছে সরাসরি গিয়েছেন এবং একই জায়গায় বসেছেন এবং সেই ব্যাপারটা অ্যাড্রেস করছেন। দেখেন অন্য অনেকেই আছে, অনেক কিছু অভিযোগ উঠলে বলবে যে না আমাদেরকে না আমরা দায়বদ্ধ না, যা খুশি তাই করেন। এই কাজটা কিন্তু করা হয় নাই। সো এইটাকে একটা প্রোগ্রেস হিসেবে আমি রিড করতে চাই। অ্যাট দ্য সেম টাইম কেউই যে চাঁদাবাজি করতে পারে না, নো ম্যাটার হোয়াট, কেউই যে গিয়ে এক্সটর্শন করতে পারে না, কেউই যে গিয়ে আর একজনের কাছ থেকে অনৈতিকভাবে বল প্রয়োগ করে ঠিক আছে এটা করতে হলে এই চাঁদাটা দেন, এইটা করেন, অমুক করেন, এই কালচার তো কোনো অবস্থাতেই থাকা উচিত না। সো আমি কিন্তু পারতাম আপনার এই প্রশ্নটা পাওয়ার পরে বলতে যে না কোথাও কোনো কিছু হচ্ছে না। তো এটা বললে আমি মনে করি যে এই কথাটা বললে সেটা লজিক্যাল কোনো উত্তর হতো না। আমি প্রথমেই বলেছি অনেক জায়গা থাকবে যে যেখানে আমাদের প্রোগ্রেস করার জায়গাটা রয়েছে। এই যে এই সংকটটা আমার কাছে মানে প্রত্যেকটা জায়গায় আইডেন্টিফাই করে একদম জিরো টলারেন্সের দিকে যাওয়া উচিত, এবং এই জন্যই প্রত্যেকটা মানুষের কর্মসংস্থানও থাকাটা উচিত। যে যখন কর্মসংস্থান থাকবে তখন যারা প্রকৃতপক্ষে ভালো মনের মানুষ তারা কিন্তু এই ধরনের কাজে যাবে না, আর যারা এই ধরনের কাজ করবে তাদেরকে
শুধুমাত্র নিন্দা, শুধুমাত্র দল থেকে বহিষ্কার এইটা না, তাদের যেটা করা উচিত, তাদের ক্রিমিনাল অফেন্স যেহেতু করছে, তাদের ওই পেনাল্টিটাও ক্রিমিনাল পানিশমেন্টের যেটা হওয়া উচিত আসলে ওই পানিশমেন্টটাও থাকা উচিত। যদি এই পানিশমেন্টের আওতায় না আনা যায় তাহলে এটা কিন্তু একটা প্রশ্রয়ের মুখে পড়ে। কিবরিয়া ভাই, এই ব্যাপারটা নিয়ে বোধহয় আপনাদের কথা বলা উচিত, কারণ আপনারা স্বনামধন্য প্রোগ্রামগুলো চালান। দেখবেন আমি যে পুরা ব্যাখ্যাটা দিলাম, পুরা ব্যাখ্যাটা শুনলে যে কেউই মনে হবে যে না ওনারা তো অ্যাডমিট করছেন ব্যাপারটা, কিন্তু শুধুমাত্র আমি পরে যে কথাটা বলবো এইটাই যদি কেটে কাট কপি পেস্ট করে দেখবেন অজস্র নিন্দা, হেট স্পিচ সবকিছু ছড়ানো হবে, তাহলে এটাও তো নিয়ন্ত্রণের জায়গাটা করা উচিত। আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে মানুষকে ওই বার্তাগুলো দেয়া, যাতে করে এই যে এইটার ভেতরেও যে একটা বাজে রাজনীতি আছে এটা যাতে দূর হয়। আমি মনে করি যে ইয়েস, বিএনপি অ্যাডমিট করছে, অ্যাট দ্য সেম টাইম অন্যান্য দলও কি তাদের নামে চাঁদাবাজির অভিযোগ আসছে না? কম বেশি আসছে, কিন্তু দেখুন অনেক ক্ষেত্রে তারা আবার কি করছে, সরাসরি ডিনাইও করছে। এমন আমি কিন্তু আপনাকে প্রুফ সহ দেখাই দিতে পারবো যে তারাই করছে, তারা বলছে না আমরা এটা হয় নাই, আমরা এটা করেই নাই। আমার কাছে মনে হয় ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিস এই ব্যাপারগুলো সবার আগে অ্যাডমিট করা উচিত। আমি এটার পক্ষে আর কি। কেউ যদি আমার পরিবারেরও কেউ হয়, সে যদি একটা অপকর্ম করে, ডেফিনেটলি আমি তার পক্ষে সাফাই না গিয়ে বরং সে যাতে এটা না করতে পারে সেটার ব্যবস্থাটা নেওয়া। এবং অলরেডি গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে যে করা হচ্ছে তার সাইনই আমি কিন্তু একটু আগে উদাহরণটা ব্যাখ্যা করলাম। এবং আমি মনে করি যে দিন যত আগাতে থাকবে আমাদের প্রত্যেকেরই প্রয়াস এই জায়গাতে আসা উচিত যাতে করে এই কালচারগুলো বন্ধ হয়। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। আমরা যেটা জানি যে বাক স্বাধীনতার সর্বোচ্চ সময় আমরা পার করেছি ইন্টারিম গভর্নমেন্টের সময়টাতে। এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, অনেকেই এটা বিশ্বাস করেন। আমরা ওই সময় বলতে পারতাম, আমরা মন খুলে লিখতে পারতাম, সরকারের সমালোচনা করতে পারতাম। খুব সাম্প্রতিক সময়ে আমরা এরকম একটা ঘটনা দেখলাম, জামাত ইসলামের একজন কর্মী, তিনি 3 বছরের প্রতিবন্ধী সন্তানের মা, কোনো একটা স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে অ্যারেস্ট করা হলো এবং একদিন পরে তাকে আবার জামিনও দেওয়া হয়েছে। এই ঘটনাকে নিয়ে আপনি কি বলবেন? এটা কি ইটস কাইন্ড অফ অ্যালার্মিং সবার জন্য? আমি মনে করি মিডিয়ার স্বাধীনতাটা সবসময় থাকা উচিত, বিকজ এটা একটা ডেমোক্রেসি টেস্ট। আপনি যদি মিডিয়ার ফ্রিডমটা না থাকে তাহলে আপনি বলতে পারেন না যে এই জায়গায় ডেমোক্রেসিটা আছে। এইটার কথাটা এই জন্য বললাম যে আপনি যেহেতু আরেকটা ঘটনাকে রিলেট করলেন, অ্যাট দ্য সেম টাইম ইন্টারিম গভর্নমেন্টের রেফারেন্সটা টানলেন। আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্টের টাইমে অনেক ভালো কাজ হয়েছে, আবার অনেক ব্যাপার ক্রিটিসিজমের মুখেও পড়েছে। সো আমি ইন্টারিম গভর্নমেন্টকে তো শত্রু না আমার, রাইট? না, ডেফিনেটলি না। সো অনেক মানুষ যেটা করে ইন্টারিম গভর্নমেন্টকে শত্রু মনে করে। ইন্টারিম গভর্নমেন্ট তো আসলে সবারই সরকার। সো ওই যে আপনি যে বলেন ইন্টারিম গভর্নমেন্টের টাইমে এইভাবে লেখালেখি করার জন্য কোনো স্বাধীনতা ভোগ করেছি, আমি আপনাকে এখনো নিশ্চিত করতে চাই ফ্রম মাই এন্ড, আপনি এখনো, আমি বিশ্বাস করি আপনি ফুল ফ্রিডম নিয়ে কথা বলতে পারেন, লিখতে পারেন, রাজনীতির চর্চা করতে পারেন, এবং এটা করার জন্য বিএনপি সাংগঠনিকভাবে আপনার এই বাধার কারণ হবে না বলে আমি বিশ্বাস রাখি। এবং আমি বিশ্বাস করি আপনি যে ফ্রিডমের কথাটা বলছেন সেটা সবসময় অবাধিত থাকা উচিত। অ্যাট দ্য সেম টাইম দেখবেন ইন্টারিমের টাইমে ওই যে রেফারেন্স, যেহেতু একটা এখানে রেফারেন্স টানলেন জাস্ট রেফারেন্সটা ড্র করার জন্যই, ওই জায়গাতেই দেখবেন শুধু ইন্টারিমের গভর্নমেন্ট না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নামেও কোনো কিছু বলার জন্য তাদের শোকজ করা হয়েছে, চাকরি থেকে ঝামেলা করা হয়েছে, এ ধরনের নজির আছে। যদি দেখতে চান ওই যে বললাম, আমি বলছি না 100তে 100, বাট কম্পারেটিভলি জাস্ট আমিও কিন্তু বলছি না যে খারাপ, জাস্ট উদাহরণের স্বার্থেই উদাহরণটা দিলাম। এর মানে এই না যে আমি বলছি যে না এইগুলা করা জায়েজ না। অ্যাট দ্য সেম টাইম অনেক ক্ষেত্রে অনেক অতি উৎসাহী লোকজন থাকে যে কোনো কিছু করা হয়েছে, যাকে নিয়ে করা হইলো ভাই তার কোনো মাথা ব্যথা নাই, আর একজন বাসের চেয়ে কঞ্চি বড় অবস্থাটা হয়ে গেল। অনেক ক্ষেত্রে পুলিশিং সিস্টেমে অনেক ঝামেলাটা আছে। দেখবেন যে লেজিট কারণে তাকে অপরাধের মাত্রাটা বর্ণনা করা উচিত, এফআইআরটা নিয়ে দেখবেন এমন উল্লুকের মতো কথাবার্তা লিখে বসেছে যেগুলোর আসলে রিয়েলিটিটা নাই। আবার যে কথাটা বললেন এই কথাটা আমার কাছে মনে হয় একটা সোশ্যাল সমস্যাটা হয়ে গেছে, যার কথা বলেন ইয়েস, আমার কাছে মনে হয়েছে এই অ্যারেস্ট করার দরকার ছিল না। আমি কিন্তু প্রথমেই বলছি অ্যারেস্ট করার দরকার ছিল না। তারপরের আলাপটা যেটা করছি, দেখুন অনেক সময় আমার এই ধরনের ঘটনা ঘটে যে ক্রমাগত যেভাবে হেট স্পিচ চালানোর মতো জায়গাটা হয়, এইটারও একটা সমাধান দরকার। আমি বলছি না যে সমাধানটা কিভাবে হবে, আপনি যার কথাটা বললেন আমি বলছি তাকে অ্যারেস্ট করাটা উচিত হয় নাই। তারপরে আমি যদি আপনাকে আর একটা প্রশ্ন করি, তাহলে তো কোনো না কোনো ওয়ে তার প্রোফাইলটা নিশ্চয়ই আপনি দেখেছেন, এবং এমন অনেক জঘন্য মিথ্যাচারের মতো জিনিস আছে নিশ্চয়ই সেটাও আপনি দেখেছেন, রাইট? সেটাকে আমরা ডিফেন্ড করব। এক্স্যাক্টলি, আমি আপনাকে ওইটাই বলছি যে আমি কিন্তু বলছি না এই জন্য তাকে অ্যারেস্ট করা উচিত, রাইট?
মানে আমাদের পয়েন্টটা ওইটাই, যাতে আপনার এই arrest করলে তো আলোচনা it's a message যে সবার জন্য এরকম হয়। নিশ্চয়ই যারা অনলাইনে এই ধরনের কন্টেন্ট তৈরি করেন আপনার এই শোর মাধ্যমে একটা বার্তাটা দিয়ে যাই, পার্টিকুলার এইটা নিয়েও যদি কোনো ফটো কাট করার দরকার হয়, কোনো যদি কন্টেন্ট বানানোর দরকার হয়, দয়া করে এই প্রশ্নের পর আমি পুরাটা যে উত্তরটা দিলাম পুরাটা পুরোটাই রাখেন, উত্তর হ্যাঁ। নিয়েই করবেন, শুধুমাত্র খণ্ডিত জায়গাটা প্রচার করবেন না। তো উনি এমন অনেক কন্টেন্টটা করেছেন যেটা দেখবেন আপনাকে নিয়েও যদি এই জাতীয় কাজ করা হতো দেখবেন আপনি খুব বিব্রতকর অবস্থায় পড়ে যেতেন। তার মানে এটারও কিন্তু সমাধানের দরকারটা আছে যে এটা করতে পারেন। ঠিক আছে, জামাত ইসলাম যেহেতু তাদের কর্মী হিসেবে দাবি করছে, জামাত ইসলামী এই জাতীয় কাজ যেগুলো করেছিল জামাত ইসলাম থেকে স্টেপ নেওয়া উচিত। এইটা করার ব্যাপারে তারা কি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে সেই ব্যাপারটাও কিন্তু দেখা উচিত, রাইট? কিছুদিন আগে অন্য একটা ঘটনার কথা বললি, ময়মনসিংহের দিকে, যে বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন তার সাথে আর একটা নারী একটা অর্ধ উলঙ্গ ছবি টবি এডিট করে ওইটা, এটা জামাত ইসলামের যিনি আছেন তাকেও করা হয়েছে। আমি এটাই বলছি, দেখেন জি। ওই ঘটনায় কি ব্যাপারটা করা হলো। অনেক সময় বলা হবে এই তো তারেক রহমানকে নিয়ে একটা ছবি পাবলিশ করা অ্যারেস্ট করা হয়েছে, বাট ব্যাপারটা কি আর একটা ব্যাপার চিন্তা করেন যে নারীর ছবিটা একই সাথে অ্যাটাচ করে এই কাজটা করা হইলো, ওই নারীর যে ব্যক্তি স্বাধীনতাকে আপনি এইভাবে খর্ব করলেন, ডেফিনেটলি এটাও কি আইনগতভাবে বৈধ? অতএব এই ব্যাপারটা কি করা উচিত, এই যে ঘটনা যেটা ঘটছে অবশ্যই অ্যাকশনটা প্রপোর্শনাল হওয়া উচিত। অতি উৎসাহে এমন কিছু করা উচিত না যাতে নেগেটিভ একটা বার্তা যায়। অ্যাট দ্য সেম টাইম এই টাইপের যে গুজব বা খুবই বাজে জিনিস, এই জিনিসগুলো যে করা উচিত না, এবং সেটা শুধু একটা দলকে আমি বলছি না, প্রত্যেকের জায়গা থেকেই। আমার কেউ যদি অন্য কাউকে নিয়ে এটা করে আমি সেটাকেও সাপোর্ট করি না। হেট স্পিচ ছড়ালে তাকে ওইভাবেই সেটাকে কন্ট্রোল করা যেতে পারে। কেউ না কেউ, আমরা তো দিন শেষে ফ্যামিলিতে বিলং করি, আমাদের যদি কোনো ইউনিট নাও থাকে, ধরেন আমি কোনো দল করি না, আমি কোনো দলের ব্যান্ডানা ক্যারি করি না, অ্যাটলিস্ট আমার একটা পরিবার আছে। সো ওই পরিবারের কাছে আমার জবাবদিহিতার একটা জায়গা আছে, সেই জায়গাটা থেকে যাতে সেটা এনশিওর করা যায়। কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে যে কোনো একটা কিছু লিখে, যে কোনো একটা জায়গায় কমেন্টস করে, যে কোনো একটা কিছু বানিয়ে রাতের বেলা আরামসে ঘুমাচ্ছেন, আর ওই কাজটাই কোনো পরিবারের জন্য, কোনো কমিউনিটির জন্য ঘুম হারামের কাজ হচ্ছে, এটা আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে এবং এটার জন্য খুব বেশি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা উচিত। এবং আমাদের একটা বিশাল সোশ্যাল দায়িত্ব আছে। অ্যাওয়ারনেসটা খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটা কিন্তু ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে Agreed. জানেন। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। বিএনপি কি নীরবে নিভৃতে বা কখনো কখনো ওপেনলি আওয়ামী লীগের পুনর্বাসনের কাজ করছে? কয়েকটা উদাহরণ দেই, বুঝতে একটু সুবিধা হবে। দেখবেন বিএনপি গভর্নমেন্ট ফর্ম করার পরেই এই রিসেন্ট সময়ে বেশ কিছু ওই ১/১১ কুশীলব বলেন বা আওয়ামী লীগের লোকজনকে বলেন অ্যারেস্ট করা শুরু হয়েছে, যে মানুষগুলো তো দেশেই ছিলেন ইন্টারিমের টাইমেও, এবং তাদেরকে কোনো কিছু করার জন্য উদ্যোগটা গ্রহণ করা হয় নাই। যেমন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন কিন্তু এই ১/১১ যেভাবে করে দিয়ে গিয়েছে সেটার কিন্তু ভুক্তভোগী, ইনফ্যাক্ট আজকের দিনেও যারা জন্মগ্রহণ করছে, এই যে রাজনৈতিক অনেক অস্থিরতা সেই জায়গায় কিন্তু প্রথিত আছে, তাই তো? তো ১/১১ সরকারের টাইম আপনি খেয়াল করে দেখেন যে ওই যে পারিবারিকভাবে নির্যাতন করার মতো ২ জন আর্মি সংক্রান্ত ২ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি, খুবই হাই অফিসিয়াল যারা ছিলেন, তারা তো ইন্টারিমের টাইমেও অ্যারেস্টেড হইতেই পারতেন, হয়েছেন, কিন্তু এই টাইমে হয়েছেন স্পিকার। দেশের ভেতরেই ছিলেন বলে কোথাও না কোথাও লুকিয়েছিলেন, সবকিছু করেছেন। ইন্টারিমের টাইমে এমনকি এমনও কথা শুনেছেন না, তার পাসপোর্টের ব্যাপারে ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারেও নেওয়া হয়েছে, বাট সেটার কোনো অ্যাকশনটা নেওয়া হয়েছে, বাট সেটা তো বিএনপির আমলেই তো অ্যারেস্টেড হইল। আব্দুল্লাহ ভাই, সরি, এই যে আমি বলছি ছোট্ট একটা ইন্টারাপ্ট করতে চাই, কারণ এই প্রসঙ্গটা আপনি বলছেন, আমি কোনো ইন্টারাপ্ট করি না। এই জায়গাটায় আমার কাছে, আমি বলছি যে তাকে অ্যারেস্ট করা হোক, কোনো সমস্যা নেই, কিন্তু এই দৃশ্যটা আমরা দেখেছি। আপনি সম্ভবত শিরিন শারমিনের কথা বলছিলেন, যেভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তিনি একজন বৃদ্ধ মানুষ, আমি বলছি না তার প্রতি মানবিক হতে হবে, কিন্তু তার তো রাষ্ট্রের নাগরিক হিসেবে তার কিছু রাইট আছে। লাইক এটা আমরা অনেকের ক্ষেত্রেই দেখেছি, কি বিএনপি কি আওয়ামী লীগের ক্ষেত্রে একজন আসামিকে যখন কোর্টে তোলা হচ্ছে বা কোর্ট থেকে বাইরে করা হচ্ছে বা প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, এটা কি কোনোভাবেই মেনটেন করা যায় না? মানে ওখানে তো এই পরিমাণ গ্যাদারিং কেন হবে? একজন মানুষ কেন অসুস্থ হয়ে যাবে? এটা কেন প্রশ্নটা করেছেন পারা যায় না? কিবরিয়া ভাই, আমাদের লয়ের কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি যাকে অপছন্দ করি ওই মানুষটাও যাতে রুল অফ লয়ের ভেতর দিয়ে যায়, দেন কেউ একজন চরম অপরাধী মানুষ কোর্টে ওঠার মিনিংটা হলো বিচারক তার বিচার করবেন, তার আসামি পক্ষের আইনজীবী যারা আছেন তারা তাকে ডিফেন্ড করবেন, এবং রুল অফ লয়ের মাধ্যমে সবকিছু চলতে থাকবে। কেউ একজন যাক, সে যত বড় অপরাধী হোক, রাস্তায় হেনস্থা করা, টেনে হিস্ট্রে করা, ডিম মারা, এগুলো কি এইটা কারো ক্ষেত্রেই হওয়া উচিত। এবং এই মেসেজটা সারা দুনিয়া দেখছে। আমি যখন বলছি কারো ক্ষেত্রেই হওয়া উচিত না, ইট ইনক্লুডস এভরিথিং, রাইট? দ্যাট মিনস ধরেন যে আমি যদি মনে করি এই রাজনৈতিক দল প্রচন্ড ঘৃণিত একটা রাজনৈতিক দল, তারাও যদি আইনের দৃষ্টিতে সোপর্দ করা হয়, তার মিনিংটা হলো আপনি গিয়ে রাস্তায় তাকে হেনস্থা করতে পারেন না, ফুল স্টপ।
আমি দেখেন কোনো ডিফেন্ড করার কিন্তু চেষ্টা করি না, কারণ কিছু ব্যাপার আছে না, এটা তো আপনি আমাদের আমার admit কথা করা বললেন, কিন্তু উচিত। রাষ্ট্র কি ব্যবস্থা নিচ্ছে? রাষ্ট্র এই জায়গাতেই রাষ্ট্রের যেটা করা উচিত, অনেক বেশি ভিজিল্যান্ট থাকা উচিত, নিরাপত্তাগুলো বাড়ানো উচিত, এবং এইটা করা ইটসেলফ একটা অপরাধ। যারা এটা করছে কখনো কখনো যদি তাদের বিরুদ্ধে অ্যাকশন না হয়, দেখবেন যে এটা ক্রমাগত কমতে থাকবে, এবং যাদেরকে এইভাবে নেওয়া হবে মানে সত্যিকার অর্থে হাই ভ্যালু টার্গেট, তাদেরকে মানুষের যেহেতু নজরটা থাকে, আরো বেশি আগের থেকে প্রিকশনটা নেওয়া উচিত যাতে এটা না এটা হয়। টোটালি ইনসিকিউর আমার কাছে এবং মনে এই হচ্ছে এটা ব্যাপারটা রাষ্ট্রের দেখেন, জন্য যেমন আপনার এই শোয়ের মাধ্যমে আমি যখন কথাটা বললাম, তার মানে এমন অনেক মানুষ থাকতে পারে যে আমাদের সাপোর্টার, তারাও মনে করবেন না অন্তত পক্ষে এইটা যে সমর্থনযোগ্য না, আমাদের লোকজনই তো বলছে। আমি মনে করি এই কালচারটা থাকা উচিত। আপনার শোয়ের মাধ্যমে তো সেই স্পেসটা পাওয়া গেল। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং বিএনপি ব্যাপারে যে প্রশ্ন করেছিলেন, নির্বাচনের টাইমে আসলে যেটা হয়েছে, প্রত্যেকটা জায়গাতেই তাদের যে ভোট ব্যাংকটা আছে, মুখে যে যাই বলুক, তাদের সেই আশ্রয় প্রশ্রয়টা বিভিন্নভাবে ইন্টেনশনালি আনইনটেনশনালি অফিসিয়াল ফোরামে না হলেও বিভিন্ন এলাকা ধরে ধরে সেই স্পেসটা নেওয়ার চেষ্টাটা করেছে। আদর্শগত কারণে ব্যক্তিগতভাবে কারো যদি কোনো মতাদর্শ থাকে, আপনি তো তাকে বেসড অন দ্যাট পার্টিকুলার থিং আপনি তো তাকে ক্রিমিনালি লায়াবল করতে পারেন না, রাইট? বাট যাদের ক্রিমিনাল ট্র্যাক রেকর্ড আছে, গুলি করেছে, কোনো অপরাধ সংগঠন করার চেষ্টা করেছে, তাকে আপনি পুনর্বাসন করার মিনিংটা হলো কি, এই কালসাপটা একসময় আপনাকে কামড় দিবেই অবধারিতভাবে। এবং আপনি যে এই প্রশ্নটা আমার মনে হয় যে সামগ্রিকভাবে করা উচিত ছিল, বিএনপির দিকে করলেন। তো আমি একটু উদাহরণ দিয়ে কথা বলাটা পছন্দ করি। কুমিল্লার ভদ্রলোক জামাত ইসলামের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি নাইবে আমি তাহের সাহেব তার পাশে স্টেজে ডাক দিয়ে নিয়ে ওই এলাকার আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাকে পাশে ডাক দিয়ে নিয়ে, এবং যে জুলাই খুবই বাজে ভূমিকা রেখেছে, এলাকায় ডিরেক্ট একদম সন্ত্রাসী কায়দা চালিয়েছে, তাকে পাশে ডাক দিয়ে বলছে, আমার অমুক ভাই, আমরা তো একই মানুষ, যেহেতু উনি এবার ভোটে দাঁড়ান নাই, আপনারা যারা ওনাকে ভোট দেন আমাকে ভোট দিয়েন, আবার যদি কোনোদিন ভাই দাঁড়াইতে পারে ভাইকে আবার ভোট দিয়েন, আমাদের ভেতরে আগে কিছু ভুল বোঝাবুঝি ছিল, এখন কেটে গেছে। ঠিক ওই টাইমে চিন্তা করেন তাদের সাথে যারা জোট করেছে, এমনকি নতুন যে দলটা, তারাও কি এইটার এক্স্যাক্টলি একই সাথে দল করেছে, তাহের সাহেবের সাথে অসম্ভব রকমের অ্যাফিলিয়েশন ছিল, প্রোগ্রাম করেছে, প্রতিবাদ করেছে? এই প্রশ্নটা যদি আমি ঘুরিয়ে করি, আবার নতুন যারা দল করেছে তারাও নিজ নিজ এলাকায় গিয়ে একটু খোঁজ নেন, এটা মিডিয়ার ফেমিং না, নিজ নিজ এলাকায় গিয়ে খোঁজ নিয়ে একটু দেখেন তাদের সাথে কি আওয়ামী লীগের আমলের লোকজন কেউ ছিল নাকি ছিল না। অনেক উঁচু গলায় কথা বলে এমন লোকজনের পাশেও গিয়ে দেখবেন ওই নিজ নিজ এলাকার এমন অনেকে এসে শেল্টার নিয়ে নিয়েছে। আমি কথাটা এই কারণে বললাম, ব্যাপারটা ইউনিভার্সাল হয়ে গেছে, একটা দুইটা দলের ক্ষেত্রে না। এবং যারা যারা এই কাজটা করেছেন, কাজটা উচিত কাজ করেন নাই। তার কারণ কি, যে মানুষগুলোর তারা কোল খালি করেছে, যে মানুষগুলোর সাথে বছরের পর বছর ধরে টর্চার চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে, গুম খুনের সাথে জড়িত, টর্চারের সাথে জড়িত, তাদের বিচারটা হওয়াটা জরুরি। এর মানে আবার এই না যে এই বিচারটার জন্য অনেক জায়গায় এইটার ভেতরে কিন্তু আবার অনেকে ধান্দাবাজি শুরু করে ফেলেছে। ঠিক আছে, অমুককেই মামলাটা দিব, আমাকে টাকা দিলে এটা ছেড়ে দিব, না হলে ধরবো। এইটাও হওয়া উচিত না ভাই। আমি ব্যক্তিগতভাবে রুল অফ ল যাতে এক্সিস্টিং থাকে সেটার পক্ষের মানুষ। আইডিওলজিক্যাল কারণে আপনি কাকে ক্রিমিনালি পারসিকিউট করতে পারেন না, কিন্তু তাদের কি হওয়ার দরকার আছে, তাদেরও ফিরে আসার সুযোগটা আছে, সেই অপশনটা রাখা উচিত। এখানে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের দরকারটা আছে। আবার একই সাথে যারা ক্রিমিনাল অফেন্স করেছে তাদেরকে আপনার চার্জ গঠন করতে হবে, তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে। আপনার ব্যক্তিগত স্বার্থে তাকে যদি আপনি পুনর্বাসন করেন, এক্স্যাক্টলি সেম মানুষটাই আপনাকে সবল দেওয়ার জন্য তৈরি হচ্ছে, এবং এটার পরিণতি ভোগ করতে হবে। অনেক ধন্যবাদ আব্দুল্লাহ ভাই, আপনার ব্যস্ত সময় কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য অনেক শুভকামনা থাকছে। অনেক ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।